নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। যারা যারা এই 92.7 বিগ এফএম শুনছেন বা যারা যারা শুনছেন না তাদের সবাইকে আপনাদের সৌমিত্র বসুর শুভ সকাল। আজকের দিনটা কি কারণে বিশেষ দিন, আজকে কার কথা আমরা মনে করব সেইটা বলি। আপনারা সকলেই জানেন ডক্টর নীলরতন সরকারের কথা। তিনি প্রয়াত হয়েছিলেন আজকের তারিখে, এই 18ই মে 1943 খ্রিস্টাব্দে। এবারে বলি বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 4 জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 18ই মে 2024, শনিবার। সূর্যোদয়ের সময় ভোর 4:59, সূর্যাস্তের সময় সন্ধে 6:09। আজকে দশমী, উত্তর ফল্গুনী নক্ষত্র। জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। রাত্রি 12:31 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আজকে তো শনিবার, আজকে আপনারা অনেকে মহাপুরুষের কথার উত্তর দিয়েছেন। তো সেই মহাপুরুষের কথার উত্তর দিতে গেলে কিন্তু আপনাকে SGর পরে একটু মহাপুরুষের কথা লিখতে হবে। এই হলো আমাদের দাবি বলতে পারেন, আকাঙ্ক্ষা বলতে পারেন, প্রার্থনা বলতে পারেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা শুরু করব জনক রাজার কথা, সীতার বাবা বলে যিনি কথিত, কিন্তু সে গল্প আপনারা সকলে জানেন। আমাদের কথাবার্তার মধ্যেও সে গল্প চলে আসবে নিশ্চয়ই, যে সীতাকে তিনি কোথা থেকে পেয়েছিলেন, কিন্তু তিনি তার বাবার মতোই। এবং এই জনক রাজা আমাদের পুরাণে একজন আদর্শ, ধর্মনিষ্ঠ এবং সংসার আর ধর্মের মধ্যে একটা মিলমিশ করা একজন রাজা। মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের খুব প্রিয় একটি পৌরাণিক চরিত্র, তার কথা বলা শুরু করব আজ থেকে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বাহ্য পূজা। এই প্রবন্ধটি একটু দীর্ঘ প্রবন্ধ, সেইটা ক্রমান্বয়ে পড়ে শোনাচ্ছি আপনাদের। তারপরে কথামৃত থেকে পাঠ, ঠাকুরের সেই অমৃতময় কথা, আপনাদের চিঠিপত্রের উত্তর, আর তারপর মহাপুরুষের কথা। গত সপ্তাহে যার গল্প বলেছিলাম তার নাম বলবো, তার আগে বলবো যে যারা যারা ঠিক ঠিক সেই নামটা ধরে ফেলতে পেরেছেন তাদের নাম, এবং আবার নতুন একজনের গল্প শোনাবো আপনাদের। তাহলে এই হলো আজকের অনুষ্ঠান সূচি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন, জনকের কথা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন। এখানে একটা কথা বলি আপনাদের, আপনারা তো এর আগেও দেখেছেন যে পুরাণে একই নামের অনেক চরিত্র ছিলেন। তাই তো হয়, মানে আমাদের এই বাস্তব জীবনেও তো সৌমিত্র নামে আরো অনেক মানুষজন রয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ আমার খুব পরিচিতও বটে, বন্ধুও বটে। তো এরকম সব অনেকে রয়েছেন। আমার নামের একজন ফিল্ম স্টার ছিলেন এবং আমার নামের একজন পত্র লেখক আছেন, পদবী আলাদা। তো এরকম সব না, এক পদবীরও একজন পত্র লেখক আছেন, সৌমিত্র বসু নামেও একজন মাঝে মাঝে চিঠি দিয়ে থাকেন। ঠিক 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 মনে পড়েছে। তো এইরকম জনক রাজারও নানান মানুষের নাম ছিল জনক। তাদের মধ্যে মানে তাদের নামের আগে অন্য একটা কিছু বসিয়ে, যেমন ধরা যাক জনক জনদেব, করাল জনক, জনক ধর্মধ্বজ, জনক ঐন্দ্রদ্যুম্নী, জনক বসুমান, এরকম অনেক জনক আছেন পুরাণে। কিন্তু আমরা বলা বাহুল্য যে জনকের কথা বলছি তিনি সবচেয়ে বিখ্যাত জনক, সবচেয়ে বেশি গৃহীত জনক, তার কথাই বলবো। রামায়ণে সীতা যার কন্যা হিসেবে কীর্তিত হয়েছেন, তার নাম পুরাণে শিরধ্বজ জনক। তার ভাইয়ের নাম ছিল কুশধ্বজ,
তাকে জনক নামে ডাকা না হলেও দশরথের পুত্র ভরত এবং শত্রুঘ্নকে কন্যাদান করেছিলেন বলে বিষ্ণু পুরাণ শিরোধ্বজ জনকের পাশাপাশি সাংকাশ্য বলে একটি দেশের অধিপতি কুশধ্বজের কথাও বলেছে। যদিও মূল যে জনক বংশ, মানে শিরোধ্বজের যে বংশ, সেই বংশ কৃতিতে গিয়ে শেষ হয়েছে। যাকে সে সব অন্য কথা, আমরা কথা প্রসঙ্গে কথাটা উঠে পড়ল। শির মানে কি? শিরোধ্বজ, শির, শির মানে একটা হচ্ছে মাথা, আমরা সেই মাথার কথা বলছি না। দন্তেশ্বয় দীর্ঘই র, শির। শির শব্দের অর্থ হচ্ছে লাঙল। মানে এই জনক যখন পুত্র লাভের জন্য তার যজ্ঞভূমি কর্ষণ করছিলেন, সেই সময় লাঙলের আগায় সীতা নামে তার দুহিতা উৎপন্ন হয়। এই গল্প আমরা তো সবাই জানি, এটা বলবার মতন কিছু নয়। কিন্তু এই সূত্র ধরে পণ্ডিতেরা, যেমন রবীন্দ্রনাথ এই যে এর ইতিহাস, ভারতের যে ইতিহাস, সেইটা অনুসন্ধান করবার চেষ্টা করেছেন। ভারতবর্ষের ইতিহাসের ধারা বলে তার একটা বড় লেখা আছে। তো সেখানে তিনি বলছেন যে আসলে জনক হচ্ছেন একজন খুব বড় চাষি, কৃষি ছিল তার কাজ। এই শিরোধ্বজের নামটার মধ্যে দিয়েও কিন্তু কৃষির একটা ব্যাপার কোথাও বেরিয়ে আসছে, তাই না? তো যাই হোক, এই শিরোধ্বজ জনকের নাম রামায়ণে প্রথম পাওয়া যাচ্ছে মহামুনি বশিষ্ঠের মুখে। মহামুনি বশিষ্ঠ রাজা দশরথের পুরোহিত এবং মন্ত্রী। দশরথ যখন পুত্র লাভের জন্য অশ্বমেধ যজ্ঞ করবেন বলে ঠিক করলেন, তখন বশিষ্ঠ সেই তার যে আয়োজন ইত্যাদি করবার জন্য যজ্ঞের যে উপকরণ সংগ্রহ করবার আদেশ দেবার সঙ্গে সঙ্গে কাদের কাদের সেই যজ্ঞে নেমন্তন্ন করা হবে তার একটা তালিকা করছেন, যাকে বলে। সেই তালিকা অনুযায়ী তিনি সুমন্ত্র সারথীকে বললেন, এদের যজ্ঞে আমন্ত্রণ করে নিয়ে এসো। কাদের কাদের বললেন সকলের নাম বলবো না, কিন্তু এই প্রসঙ্গে জনকের নামটা প্রথম উঠছে। জনকের কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। একটু আগে, মানে গানের আগে আমি থেমে গিয়েছিলাম যে বশিষ্ঠদেব বলছেন যে কাকে কাকে নেমন্তন্ন করতে হবে, তার সূত্র ধরে জনকের নাম উঠে পড়লো। এই কথাটা বলেছি, একটু কায়দা করেছি কিন্তু। মানে কাকে কাকে নেমন্তন্ন করতে হবে জনকের কথা বলা হলো, এই রকমটা না। তার কারণ এর মধ্যে একটা ছোট্ট গল্প আছে। সে গল্পটা ভারী চমৎকার। গল্পটা কি বলি, এই যে কাকে কাকে নেমন্তন্ন করা হবে, দশরথ যে অশ্বমেধ যজ্ঞ করছেন পুত্র লাভের জন্য, সেখানে কোন কোন রাজা আসবেন, এই সব অতিথিদের নাম বলবার সময় বশিষ্ঠ বলছেন যে আমি যোগ বলে জানতে পেরেছি মিথিলার রাজর্ষি জনক ভবিষ্যতে দশরথের বেয়াই হবেন। তিনি মহাবীর এবং সত্যবাদী মানুষ, তাকে যথোচিত সম্মান দিয়ে নিজে গিয়ে নিয়ে আসতে হবে। তার মানে এইটা বশিষ্ঠদেব যোগ বলে জানতে পেরেছেন। তার মানে এই যে জনকের কন্যাই যদি বলি, আমি কন্যাই তো বলবো, সীতা, তার সঙ্গে রামচন্দ্রের বিয়ে হবে বা দশরথ আর জনক বেয়াই হবেন, এইটা যোগ বলে ঠিক করা হয়েছে, এইটাই নির্বন্ধ ছিল। সেই সুবাদে জনককে খুব সম্মান করে নিজে গিয়ে নিয়ে আসতে হবে, এই কথা বলছেন। এটা হলো জনকের নাম প্রথম উচ্চারিত হলো রামায়ণে, বশিষ্ঠদেব বললেন। দ্বিতীয় যে কথাটা বলবার সেটা হচ্ছে জনকের কথা দ্বিতীয়বার উচ্চারিত হয়েছে অনেক ঋষিদের মুখে। তারা অনেকেই বিশ্বামিত্র মুনির সঙ্গে ছিলেন, এবং বিশ্বামিত্র যখন রামচন্দ্র এবং লক্ষণকে দিয়ে তারকা রাক্ষসীকে বা অন্য রাক্ষস যারা যারা যজ্ঞে নানান রকম বাধা দেয়, যারা যজ্ঞে বিঘ্ন তৈরি করে, তাদের বধ করবার জন্যে নিজের সিদ্ধাশ্রমে এসেছিলেন। তো রাক্ষস বধের পর বন ছেড়ে চলে যাবার সময় ঋষিরা বললেন, আমরা এখন মিথিলাপতি জনকের যজ্ঞ দেখতে যাচ্ছি, তিনি পরম ধর্মময় এক যজ্ঞ করবেন, সেটা দেখবার জন্য তোমরাও সেখানে চলো। তাহলে এই যে জনকের সঙ্গে
রাম লক্ষ্মণের বা দশরথদের যে সম্পর্ক, সেই সম্পর্কের পেছনে কিন্তু ঋষিদের একটা ভূমিকা আছে, বশিষ্ঠদেবের ভূমিকা আছে এবং অন্যান্য ঋষিদেরও ভূমিকা আছে। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বাহ্য পূজা। আমি ফিরে আসছি, সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন কথা অমৃত থেকে পাঠ। ঠাকুরের কথা বলছিলাম, এর আগের দিন বলছিলাম বিশ্বাসের কথা। বাচ্চার মতো বিশ্বাস, বালকের মতো বিশ্বাস, বালিকার মতো বিশ্বাস। বালক বা বালিকারা যেটা করে সেটা খুব বিশ্বাস করে করে। আমাদের গোলমালটা যেটা, আপনারা ভেবে দেখবেন, আমরা এই সম্পূর্ণ একেবারে নিঃশর্ত, একেবারে কোনো রকমের সংশয়হীন যে বিশ্বাস, সেই বিশ্বাসটা করতে পারি না। তার কারণ আমাদের ভেতরে নানান রকমের তর্ক থাকে, নানান রকমের বাস্তব বুদ্ধির সঙ্গে এই বিশ্বাসের একটা বিরোধ আছে। তো বাস্তব বুদ্ধি ভেবে দেখুন, বাস্তব বুদ্ধি কিন্তু আমাদের বলে যে যাচাই করে দেখো, এই যে সামনে পাটা ফেলছো, কোথায় ফেলছো সেটা কি দেখছো চোখে, নিজের চোখে দেখছো? এটা আমরা বুঝতে পারি না, আমাদের ভেতরে কিন্তু এটা আছে। সামনের পাটা আমি দেখলাম, আমি চোখ বন্ধ করে হাঁটছি না, অচেনা জায়গায় অজানা জায়গায় আমি চোখ বন্ধ করে হাঁটছি না। এইটা আমার ভেতরে রয়েছে, ফলে আমার সবকিছুর মধ্যেই ওইটা একটা সংশয় আছে, একটা যাচাই করা আছে। সেটা ভালো, নিশ্চয়ই ভালো, কিন্তু যাচাই করার পর, যেটা বহুবার বলেছি আপনাদের, কথামৃত সূত্র ধরেই বলেছি, যে যাচাই করবার পর যখন তুমি বিশ্বাস করলে, তখন কিন্তু অন্ধের মতো বিশ্বাস করো, তখন আর কোনো সংশয় রেখো না। তো মাকে ঠাকুর বলছেন যে, মা, যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, সব ত্যাগ করিও না মা। আচ্ছা, শেষে যা হয় করো বলে বলছেন যে, মা, সংসারে যদি রাখো তো একবার দেখা দিস, না হলে কেমন করে থাকবো। এইটা একটা মারাত্মক কথা না? সংসারে যদি রাখো, আমি যদি সন্ন্যাসী হয়ে গেলাম, আমি সংসার ত্যাগ করলাম, আমি অন্যরকম কিছু হয়ে গেলাম, সে হয়ে গেলাম, আমি তাকে নিজেই আছি দিন রাত্রি। কিন্তু আমি, আপনি, আমরা এই যে সংসারে আছি, তো আমরা তো সংসারের মধ্যেই আছি। তো সেই সংসারের মধ্যে থাকতে থাকতে আমরা কখনো তাকে পাবো না, কখনো কোনো ইঙ্গিতে। এই রবীন্দ্রনাথের গান আছে যে, পথে যেতে যেতে হঠাৎ কোনখানে তোমার যে সুর বেজে ওঠে, কখন কে জানে তোমার পরশ লাগে। এই যে সংসারের মধ্যে আমরা বেঁচে আছি, তার মধ্যে কখনো তোমার স্পর্শ না থাকলে আমরা কি করে বাঁচব? এই স্পর্শটা কেমন করে তৈরি হতে পারে? ঈশ্বরের অনুভবটা আমি বলছি না, সেটা অনেক বড় কথা, আমি জানি না। এই যে বলে, প্রত্যেক রোমকূপে রমণের আনন্দ, ব্রহ্মস্বাদ তার কোনো তুলনা হয় না, এরকম সব কথাবার্তা তো বলা হয় ঈশ্বরের অনুভূতিকে। সেই অনুভূতি আমার কখনো হয়নি, আমার নেই, আমি বলতে পারবো না। কিন্তু এই যে জীবনের পথে চলবার সময় কখনো কখনো কোনো একটা চকিত মুহূর্তে আপনি এমন একটা কিছুর সামনে এসে পড়েন, যখন আপনার সমস্ত মন পরিপূর্ণ হয়ে যায়, যখন আপনার ভেতর একটা কোনো আনন্দ তৈরি হয়, এই আনন্দটাই ঈশ্বর। আমরা অনুষ্ঠানের শেষে বলি না যে আনন্দে থাকবেন, এই আনন্দটা, এইটা তুমি দিও মা, তা না হলে প্রতিদিন যাপনের গ্লানি যন্ত্রের মতো বয়ে চলা, এটা কেমন করে থাকবো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আরো পাঠ করব, ফিরে আসছি গানের পর। এখন এই যে বলছেন, মনিকে বলছেন, মাস্টারমশাইকে বলছেন যে, দেখো, তুমি যা বিচার করেছো অনেক হয়েছে, আর না, বলো, আর বিচার করবে না। অর্থাৎ বিচার করা হয়ে গেছে, বিচার করা শেষ হয়ে গেছে, বিচার করা শেষ হলে আর বিচার করো না, সেটা মাস্টারমশাইকে বলছেন। তা মাস্টারমশাই বলছেন, না না না, আর বিচার করব না। ঠাকুর বলছেন, অনেক হয়েছে।
তুমি প্রথম আসতে মাত্র তোমায় তো আমি বলেছিলাম তোমার ঘর, আমি তো সব জানি। আগে হ্যাঁ, তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর্বাহী, তোমার আগেকার কথা, তোমার পরে কি হবে এসব তো আমি জানি। ছেলে হয়েছে শুনে বকেছিলাম। এখন গিয়ে বাড়িতে থাকো, তাদের জানিও যেন তুমি তাদের আপনার, ভেতরে জানবে তুমি তাদের আপনার নও, তারাও তোমার আপনার নয়। এটা অন্য রকম গল্পে ঠাকুর বহুবার বলেছেন যে আমরা কেমন করে সংসারে থাকবো। যে সংসারে ওই কাজের মেয়ে, সে বলে যে আমার রাম, আমার শ্যাম, আমার গোপাল, আমার অমুক, আমার তমুক, কিন্তু মনে মনে জানে যে না, এরা আমার নয়। আসলে ওই আমার গ্রামের বাড়িতে যারা আছে, ওই অন্য জায়গায় যারা আছে, তারাই আমার। এখানে আমি কাজ করতে এসেছি। এই যে আমরা অফিসে টাফিসে কাজ করি, নানান জায়গায় কাজ করি, সমস্ত দিন কাজ করে যাই। তো এই যে সমস্ত দিন যে কাজ করে যাই, সেই কাজের সময় আমি এমন ভাবে মন লাগাই যেন এইটা এইটা আমার জায়গা, এই অফিসটা আমার জায়গা, এই যে কাজের ক্ষেত্রটা এটা আমার জায়গা, এটা আমাকে আপন করে নিতে হবে, এই সমস্ত বলি। কিন্তু আসলে তো মনে মনে জানি যে এইটা আসল নয়, অন্য আর একটা জায়গা আসল, আমার বাড়িটা আসল। কিন্তু সত্যি সত্যি বাড়িটাও তো আসল নয়। এই তো ছেড়ে চলে যাব, এই দুদিন বাদে সবকিছু ছেড়ে চলে যাব। তো সেই একটা গান আছে, আপনাদের শোনাই। গান গেয়ে তো শোনাতে পারবো না, কথাগুলোই বলি। বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, রেডিও টেলিভিশন, যদি না থাকে তোমার রয় না পজিশন গো। মাটির নিচে অন্ধকারে যেতে হবে দুদিন পরে, সকলই কাইড়া লবে নিঠুর মরণ গো। তুই যা কিছু করেছেন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার এয়ার কন্ডিশন, রেডিও টেলিভিশন, কিচ্ছু আমার নয়। এই দুদিন বাদে চলে যেতে হবে, এটা আমরা সবাই জানি, মনে মনে জানি। তো সেই মনে মনে যে জানাটা, সেই জায়গা থেকে তুমি মনে জানো যে এই সংসারটা আমি করছি, আমি সমস্তটা খুব যত্ন নিয়ে করছি, কেউ বুঝতেই পারছে না, কাউকে বুঝতে দেওয়া যাবে না। কিন্তু আমি ভেতরে ভেতরে জানি এরা কেউ আমার নয়। আমি ভেতরে ভেতরে জানি যে এই সব কিছু ছেড়ে আমি চলে যাব অন্য আর একটা জায়গায়। এইটাকে আঁকড়ে রাখার কোনো মানে হয় না। যখন সময় হবে হাত ছাড়িয়ে বেরিয়ে যেন চলে যেতে পারি। 92.7 বিগ FM এ শরণাগত, আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন কথা অমৃত। এটা ঠাকুর বলছেন, এইমাত্র বললাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সেটা হচ্ছে যে কিন্তু সংসারের মানুষকে বুঝতে দিও না যে তোমার অন্য আর একটা জায়গায় মন আছে। সংসারের মানুষ যেন মনে করে যে তুমি খুব সংসারী লোক, তুমি একদম সমস্তটা ঠিকঠাক ঠিকঠাক করছো। বলছে যে আর বাপের সঙ্গে প্রীত করো। এখন উঠতে শিখে তুমি বাপকে অষ্টাঙ্গে প্রণাম করতে পারবে না। অর্থাৎ পিতা, বাবা, তোমার জন্মদাতা, তুমি বড় হয়ে গেছো বলে তাকে প্রণাম করতে পারবে না। তো ঠাকুর বলছেন তোমায় আর কি বলবো, তুমি তো সব জানো, সব তো বোঝো। তো এই যে রাখাল মহারাজ তখন রাখাল, তিনি ঠাকুরের কাছে আছেন, কিন্তু এমন ব্যবহার বাবার সঙ্গে ঠাকুরের যে তার বাবাও খুশি, হ্যাঁ ঠিক আছে, ও কিছু খারাপ জায়গা নয়, এই রকমের একটা ব্যাপার। তা ঠাকুর কি বলছেন, মা আর জননী, যিনি জগৎ রূপে আছেন সর্বব্যাপী হয়ে, তিনি মা, আর জননী যিনি জন্মস্থান। আমি মা বলতে বলতে সমাধিস্থ হতুম, মা বলতে বলতে যেন জগতের ঈশ্বরীকে টেনে আনতুম। যেমন জেলেরা জাল ফেলে, তারপর অনেকক্ষণ পরে জাল গুটোতে থাকে, বড় বড় মাছ সব পড়েছে। এই ব্যাখ্যাটা খুব সুন্দর। একটা হচ্ছে মা আর একটা হচ্ছে জননী। জননী শব্দটা এসেছে জনন থেকে, অর্থাৎ যিনি জন্ম দিয়েছেন তিনি জননী। কিন্তু মা, এই যে মা শব্দটা আমার বলতে বলতে আপনাদের মনে হচ্ছে এই মা শব্দটার মধ্যে একটা বিস্তার আছে না। মা যেন চার পাঁচটা ছড়িয়ে পড়ছে। যেমন আমরা যেরকম বলি, আমি দুটো তুলনা করছি না, কিন্তু আমার মনে পড়ে গেল বলে বলি, ও
এই 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 যে এটা চলছে, সেই রকম করে মা বলে ছড়িয়ে যাচ্ছে এই কথাগুলো। এই তো কদিন আগে মাদার্স ডে গেল, মাতৃদিবস গেল। মায়ের আবার আলাদা করে দিবস কি আমি তা তো বুঝতে পারি না, কিন্তু যাই হোক, তবু ভালো একটা দিন আলাদা করে তার জন্য নির্ধারিত হয়েছে। তো সেই যে মা, সেই মাকে বলা হচ্ছে সর্বব্যাপী তিনি। তুমি যে চেয়ে আছো সারা আকাশ ভরে, সেই রকম হচ্ছেন মা। তো এই মা বলতে বলতে আমি একেবারে জগতের ঈশ্বরের কাছে চলে যেতে পারি। যেমন জেলেরা জাল ফেলে তারপর অনেকক্ষণ পরে জাল গুটোতে থাকে বড় বড় সব মাছ পড়েছে, আমি আমার যে ব্যক্তিগত মা তার সূত্র ধরে আমি বড় মায়ের কাছে চলে যেতে পারি। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার চিঠি পড়া। আজকের চিঠিটি লিখেছেন সঞ্জয় ঘোষ, সল্টলেক থেকে। সে চিঠি পড়বার আগে একটা কথা আপনাদের বলি। আমার নিজের খুব মনে হয়, মনের বাসনা বলতে পারেন, ইচ্ছে বলতে পারেন, সেটা হচ্ছে যে এই শরণাগত অনুষ্ঠানে আপনারা নিজেরা মিলে একটা বৈঠক তৈরি করুন। তাতে আপনাদের মধ্যে খানিকটা আদান প্রদানের জায়গা তৈরি হবে। আপনারা কেউ একটা কথা বললে চিঠির মারফত অন্য আরেকজন তার সূত্র ধরে কোনো মন্তব্য করুন, এইভাবে একটা একটা আসর জমে উঠুক। এই কথাটা বললাম এই কারণে যে সঞ্জয় বাবুর এই চিঠিটা পড়লে দেখতে পাবেন যে কিছুদিন আগে একজনের চিঠি আমি পড়লাম। সেখানে বলা হয়েছে যে রবীন্দ্রনাথ একাধিকবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখেছেন, তাদের মধ্যে একটা যোগাযোগ হয়েছে, ইত্যাদি 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 ইত্যাদি। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আমি বলেছিলাম এই ঘটনাগুলোর কথা আমি জানি না। সঞ্জয় বাবুর চিঠিটা এর পরিপ্রেক্ষিতে পড়ে শোনাই। আমারও এই যে চিঠিতে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো সম্পর্কে মনের মধ্যে সংশয় ছিল। আমি অন্তত কখনো এই রকমটা শুনিনি। সঞ্জয় বাবুও তাই বলছেন এবং যুক্তি দিয়ে বলছেন। খুব চমৎকার চিঠি। আজ 15ই মে একটি চিঠি পড়লেন যাতে লেখক লিখেছেন যে রামকৃষ্ণ রবীন্দ্রনাথকে দেখেছিলেন। কথামৃতে রামকৃষ্ণ ও রবীন্দ্রনাথের দেখা সাক্ষাতের কোনো বর্ণনা নেই। রবীন্দ্রনাথের জন্ম 1861 ও রামকৃষ্ণের মৃত্যু 1886। তাহলে রামকৃষ্ণের মৃত্যুর সময় রবীন্দ্রনাথের বয়স ছিল 25, কিন্তু তাদের মধ্যে দেখা হয়েছিল এমন প্রামাণিক তথ্য কোথায় আছে? গগনের থালে রবিচন্দ্র দীপক জলে, এই গানটি যা গুরু নানক রচিত গগন মে থাল রবিচন্দ্র দীপক বনে, ভজনটির প্রথমাংশের প্রায় আক্ষরিক অনুবাদ তত্ত্ববোধিনী পত্রিকার জানুয়ারি 1875 সংখ্যায় প্রকাশিত হয় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের রচনা বলে, যদিও অনেকের ধারণা যে এটি রবীন্দ্রনাথের রচিত প্রথম গান। তাই এটা বলা ভুল যে রামকৃষ্ণ বা নরেন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তারা ব্রহ্মসঙ্গীত গাইতেন, যা মুখ্যত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের রচনা। সঞ্জয় ঘোষ, সল্টলেক। আগেই তো বলেছি যে রবীন্দ্রনাথের সঙ্গে রামকৃষ্ণর এই সম্পর্ক বিষয়ে আমি বলেছিলাম যে আমি সত্যি সত্যি কিচ্ছু জানি না, আমার কোনো ধারণাই নেই। চিঠিটা পড়ে একটা মতামত জানা গেল, কিন্তু সঞ্জয় বাবু যথেষ্ট যুক্তি দিয়ে দেখিয়েছেন যে না, এই কথাগুলো সত্যি হওয়া খুব মুশকিল, সম্ভবত সত্যি নয়। যারা মহাপুরুষ তাদের নিয়ে না নানান রকমের সমস্ত এই ধরনের গল্প গাথা চালু থাকে। যদি আবার বলছি যে এই গল্পটা আমি শুনিনি, এই ব্যাপারগুলো আমি শুনিনি, কিন্তু আমি একবার রবীন্দ্রনাথের যে শ্বশুর বাড়ি সেখানে গিয়েছিলাম বাংলাদেশে। সেখানে নানান গল্প প্রচলিত আছে যে রবীন্দ্রনাথ এই পুকুরে মাছ ধরতেন, রবীন্দ্রনাথ এইখানে, ইত্যাদি ইত্যাদি। সমস্তটাই গাল গল্প, মানুষ তৈরি করেন। এটাও সেই রকম করে তৈরি করাই। আপনাকে অনেক ধন্যবাদ সঞ্জয় বাবু এই চিঠিটা লেখার জন্য। এরপর না, আজকে তো শনিবার, আজকে তো বাইরে দূরে নয়, গত সপ্তাহে
যে গল্পটি বলেছিলাম মহাপুরুষের গল্পে, যার কথা বলেছিলাম, সেই ঠিক উত্তরটা আপনাদের জানাবো। এবং সেই ঠিক উত্তর কারা দিয়েছেন একটা লম্বা লিস্টই, আমি ভাবতে পারিনি যে এত মানুষ এই ঠিক উত্তর দেবেন। তাদের নাম পড়ে শোনাবো। তাহলে এখন একটু গান শুনি, গানের পর ঠিক উত্তর এবং ঠিক উত্তরদাতাদের নাম। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি 92.7 বিগ FM এ শনিবারের শরণাগত অনুষ্ঠানে। ফিরে এলাম গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গত শনিবার যে গল্প শুনিয়েছিলাম আপনাদের, যে মেয়ের বৈধব্য যোগ আছে, বাবা অনেক গণনা করে দেখলেন একটা বিশেষ মুহূর্তে যদি মেয়ের বিয়ে দেওয়া যায় তাহলে মেয়ে বিধবা হবে না, কিন্তু বালু ঘড়ি মুক্তোর দানায় আটকে যাওয়ার ফলে সেই শুভক্ষণটা পেরিয়ে গেল। কার কথা বলেছিলাম? সেই বিখ্যাত গণিতজ্ঞ, তার নাম হচ্ছে ভাস্করাচার্য এবং তার কন্যার নাম হচ্ছে লীলাবতী। এই দুটি প্রশ্ন ছিল এবং আমার প্রায় ধারণাই ছিল না যে এই কাহিনীটা, এটা কিংবদন্তি, সত্য কিনা বলা মুশকিল, এই কিংবদন্তিটা এত মানুষ জানেন। যারা জানেন তাদের নাম একটু বলি আপনাদের। সৌরদীপ সেনগুপ্ত, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা। শর্মিষ্ঠা সেনগুপ্ত, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা। জয়শ্রী পাল, শ্যামনগর, উত্তর 24 পরগনা। ডক্টর পার্থ চ্যাটার্জি, আমতা, হাওড়া। মুকুল কুমার বর্মন, মল্লিকপুর, ঘোষপাড়া। আলেয়া ভট্টাচার্য, মল্লিক আটি, ছোট চাঁদপুর, রাজারহাট, বিষ্ণুপুর, কলকাতা 135। কৃষ্ণা মণ্ডল, সূর্য সদন, ভিআইপি রোড, তেঘরিয়া। স্বপন দাশগুপ্ত, রাজারহাট, নিউ টাউন। চন্দনা সেনগুপ্ত, ঢাকুরিয়া, সেলিমপুর লেন, কলকাতা 31। সুরজিৎ দে, সল্ট লেক। দীপ্তাংশু চ্যাটার্জি, পূর্বাচল, হালতু, কলকাতা 78। সায়নী চ্যাটার্জি, পূর্বাচল, হালতু, কলকাতা 78। মধুরিমা রায়, পর্ণশ্রীপল্লী, বেহালা। রুবি বন্দ্যোপাধ্যায়, গড়িয়া গার্ডেন্স। সন্ধ্যা মজুমদার, নৈহাটি। ডক্টর সরজিৎ সুর রায়, নিউ টাউন, কলকাতা। ডক্টর সুবীর মিত্র, লেক টাউন, কলকাতা। রানা চট্টোপাধ্যায়, বাগবাজার, কলকাতা। দীপক ভট্টাচার্য, সৎচাষীপাড়া রোড, কলকাতা 2। তারাশঙ্কর ভট্টাচার্য, বালি, হাওড়া। সি ভট্টাচার্য, ঘোষপাড়া, হাওড়া। গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, কাঁকুড়গাছি, কলকাতা 54। আদিত্য তালুকদার, কলকাতা। গোপালচন্দ্র দত্ত, দক্ষিণপাড়া, বারাসাত। রবীন্দ্রনাথ চক্রবর্তী, কেষ্টপুর, কলকাতা। প্রণব মজুমদার, হিন্দুস্তান পার্ক, কলকাতা। দীপাশ্রী সেন, শ্যামপুর, বজবজ, কলকাতা। সুমিত্রা দাস, সল্ট লেক সিটি। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা। এই সফল উত্তরদাতাদের আমি অভিনন্দন জানাচ্ছি। এছাড়া আরো কেউ কেউ উত্তর লিখেছেন যারা একেবারে শনিবারেই উত্তর পাঠিয়ে দিয়েছেন, গত শনিবারেই উত্তর পাঠিয়ে দিয়েছেন। এইরকম মানুষের সংখ্যা খুব বেশি। তারা সবাই ঠিক উত্তর দিয়েছেন, মানে শোনা মাত্র তারা বুঝতে পেরেছেন যে হ্যাঁ এই উত্তরটা এইরকমই হবে। কিন্তু তারপর থেকে যারা উত্তর দিয়েছেন তারা একটু আধটু গন্ডগোল করেছেন আর কি। এই তাহলে ঠিক উত্তরদাতাদের কথা বললাম। এরপর গানের পর নতুন গল্প। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ। ফিরে এলাম গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, একেবারে প্রান্তিক পর্ব। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কোনো এক মহাপুরুষের গল্প বলবো আপনাদের। না, ইনি ভারতীয় কিন্তু বাঙালি নন। এর বাচ্চা মেয়ে, তার বাড়ি রাজবাড়ি। তো সেখানে সেই বাচ্চা মেয়েটি খুব অন্য রকমের মেয়ে, গান শুনতে খুব ভালোবাসে, গান গাইতে পারে, আদরে সোহাগে মানুষ হচ্ছে। তো সেই বাড়িতে একদিন এক সন্ন্যাসী এলেন
তো তার বাবা মা খুবই অতিথি পরায়ণ, সন্ন্যাসীকে থাকতে দিলেন, খেতে দিলেন, সব ঠিক আছে। আর বাচ্চা মেয়েটা তো খুব কৌতূহল সন্ন্যাসীকে নিয়ে। সন্ন্যাসীর কাছে একটি ছোট্ট মূর্তি আছে, একটি কৃষ্ণের মূর্তি। তো বালিকার দেখে, সেই মূর্তিটা দেখে খুব পছন্দ হলো। তো বাবাকে গিয়ে বললো যে বাবা ওটা আমার চাই। এই কি হয় নাকি কখনো সন্ন্যাসী তিনি একটা মূর্তি বয়ে নিয়ে যাচ্ছেন, সেইটা আমি তার কাছ থেকে নিতে পারি? না 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 না, হয় না। কিন্তু মেয়ে কিছুতেই শুনবে না। প্রথমে অনুনয় বিনয়, তারপরে কান্না, সে প্রায় আছাড়ি পিছাড়ি করে কান্না, যে না, ওই যে মূর্তিটা সন্ন্যাসীর কাছে আছে সেইটে আমার চাই চাই। তো অগত্যা আদুরে মেয়ে, বাবা গেলেন সন্ন্যাসীর কাছে, গিয়ে বললেন যে আপনাকে একটা কথা বলি, যদি আপনি এই মূর্তিটা, আমার মেয়ে এইরকম এইরকম ইত্যাদি ইত্যাদি, আপনি যদি দেন তাহলে। সন্ন্যাসী বলে, নিয়ে আবার কি কথা, এ হয় নাকি কখনো? না 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 না, আপনি এই অনুরোধ করবেন না। কিন্তু মেয়ে তো কিছুতেই শুনছে না। তখন বাবা সন্ন্যাসীকে নানান রকম লোভ দেখাতে লাগলেন, বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি এটা দিন না, বাচ্চা মেয়ে, ও কিছুতেই শুনছে না, ও তো নাওয়া খাওয়া ভুলে যাচ্ছে, ও তো অসুস্থ হয়ে পড়বে। আপনি আপনি তার বদলে আপনি যা চান, টাকা পয়সা ধন দৌলত যা কিছু চান, আপনি সমস্ত কিছু আপনাকে দেব, কিন্তু আপনি ওই মূর্তিটা। সন্ন্যাসী তো ভয়ঙ্কর রেগে গেলেন, রেগে গিয়ে বলে যে না 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 না, এই সমস্ত অনুরোধ করবেন না। এই কি পাপির ঘর, আমার দেবতা, সেই দেবতাকে কেড়ে নিতে চাইছে বলে সন্ন্যাসী রেগে বেগে রেগে বেগে চলে গেলেন। মেয়ে তো কাঁদে, সে একটা সাংঘাতিক ভয়ঙ্কর অবস্থা। সন্ন্যাসী